বাংলাদেশের বিজয়ের ৪৯ বছর, লাল সবুজে গৌরবময় উদযাপন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের ঢল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তরুণরা কাজ করে যাচ্ছে। স্বাধীন হয়েছে সেই ইতিহাসটা জানানোর জন্যই বাচ্চাদের নিয়ে জায়গায় আসা। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দৃপ্ত উচ্চারণ। সাম্প্রদায়িক সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাদিত করব। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কষতে হবে অর্ধ শতকের ভারত বাংলাদেশ সম্পর্কে দেনা পাওনার নতুন হিসেব। হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে গতানুগতিক কূটনীতি থেকে বের হওয়ার আশা। বাংলাদেশের বিজয় দিবসে ভারতেও জমকালো আয়োজন। ৭১-এ শহীদ ভারতীয় সেনাদের প্রতি প্রধানমন্ত্রী মোদির শ্রদ্ধা। আগামী বছর বিজয় বর্ষ উদযাপনের ঘোষণা। পদ্মা সেতু প্রকল্পের টাকায় জীববৈচিত্র্য রক্ষায় হচ্ছে বিশেষ জাদুঘর। জানা যাবে সেতু তৈরির ইতিহাস। ২০২২ সালে খুলে দেওয়ার আশা। বিজয়ের ৪৯ বছর উদযাপনে মেতে উঠেছে পুরো বাংলাদেশ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত জাতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই। এর আগে ভোরে জাতীয় প্যারেড স্কোয়ারে তোপধ্বনিতে শুরু হয় বিজয়ের আনুষ্ঠানিকতা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। কুয়াশা ঢাকা বিজয়ের ভোরে শ্রদ্ধাবনত জাতির পক্ষে স্বাধীন ভূখণ্ডের কারিগরদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব। বিউগলের সুরে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। এরপর মুক্তিযোদ্ধাদের পক্ষে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ মন্ত্রিসভার বেশ কজন সদস্য। এবারের বিজয় দিবস এসেছে মহামারীকালে। সংক্রমণ সতর্কতায় তাই স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপস্থিতিতে শ্রদ্ধা জানান তাদের প্রতিনিধিরা। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সশরীরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। সাম্প্রদায়িক সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাদিত করব। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। অর্ধশত ছুঁই ছুঁই পরিণত বাংলাদেশে গৌরবের দিনটি উচ্ছ্বাস হারিয়েছে বৈশ্বিক সংকট করোনায়। তারপরও উদযাপন ম্লান হয়নি। পূর্ব প্রজন্মের আত্মত্যাগে কৃতজ্ঞতা জানাতে ফুল হাতে শহীদ বেদিমূলে ছুটে এসেছিলেন সর্বস্তরের মানুষ। আজ থেকে ৪৯ বছর আগে রক্তক্ষয়ী যুদ্ধে যে দেশের সৃষ্টি, সেটি সার্বভৌম বাংলা। শোষকদের পোড়া মাটিতে পরিকল্পিত উন্নয়ন আর সমৃদ্ধির নানান স্মারক আজ সফলতার গল্প হয়ে ফুটে উঠছে। কিন্তু এই বাংলাদেশে এখনও মুক্তিযুদ্ধের চেতনা বিনাশী অপকর্ম বাস্তবায়নের ধৃষ্টতা দেখাচ্ছে মৌলবাদী গোষ্ঠী। উগ্রবাদী এই অপশক্তিকে আগামী দিনে রুখে দেওয়াই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, বলছেন শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষেরা। দেবাশিস রায়, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বাঙালির মানসপটে স্বাধীনতার উজ্জ্বল অবয়ব হয়ে আছে যে সৌধ, তার সোপানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সাভারে সাধারণ মানুষের ঢল নামে ভোর থেকেই। উত্তর প্রজন্মকে বিজয়ের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেকেই এসেছেন সন্তানদের হাত ধরে। ফুলেল শ্রদ্ধা জানিয়ে সব শ্রেণী পেশার মানুষই বললেন, কোনো অপশক্তি অসাম্প্রদায়িক বাঙালির চেতনাকে মুছে দিতে পারবে না। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। শীতের মোহময় সকালে হাজারো মানুষের অপেক্ষা। বিজয়ের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে যে মিনার, সেখানেই অর্পণ করতে হবে শ্রদ্ধার্ঘ্য। বুধবার সকাল ৭টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় স্মৃতিসৌধ। এরপর কেবল উচ্ছ্বাস আর উদ্দীপনায় মুখর ছিল পুরো অঙ্গন।
দেশ ও মাটির প্রতি গভীর ভালোবাসা বুকি নিয়ে এসেছেন ফুল হাতে। মুক্তির সোপানে শ্রদ্ধা নিবেদনে বিজয় দিবস এখন বড় এক উপলক্ষ। আমি দীর্ঘ 16 বছর যাবৎ ইউরোপে থাকি এবং বিদেশে থাকলে বোঝা যায় দেশের প্রতি কত মায়া। মানুষ যুদ্ধে নিহত হয়েছে, এটা আসলে একটা হৃদয়ের স্পন্দনের একটা ব্যথা। তরুণদের যদি সর্বক্ষেত্রে তাদের অংশগ্রহণের বিষয়টা নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে আমাদের দেশ আরো দ্রুত এগিয়ে যাবে। যে শিশু এসেছে বাবা মায়ের হাত ধরে, সেও তো বাঙালি জাতির উত্তরাধিকার। তাকেও জানতে হয় বিজয়ের সৌরভ কিনতে হয় চড়া দামে। যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর আমরা এখানে আসি। আমার ভাতিজা করে নিয়ে আসছি দেখানোর জন্য 16 ডিসেম্বর বিজয় দিবস। আমরা আমাদের বাচ্চাদেরকে দেখাতে নিয়ে আসলাম বিজয় দিবস কি 16 ডিসেম্বর কি। সোনার বাংলা কি এখনো স্বপ্ন? বিজয়ের 50তম বর্ষে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন হাজারো মানুষ। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাইছি আমরা বাঙালি, তার স্বাধিকার, বাঙালিত্ব আমরা ফিরে পাইছি। একটা শোষণহীন সমাজ যেখানে ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার পাওয়ার কথা, কিন্তু স্বাধীনতার পরে আজ পর্যন্ত সেটা আসেনি। বাঙালি এগিয়ে যাক আপন মহিমায়, বিজয়ী জাতি সমৃদ্ধ হোক 71-এর চেতনায়। রক্তের ঋণ কি কখনো শোধ হয়? হয় না। তবে 1971 সালে যে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, তাদের যে শপথ ছিল, সেই শপথে যদি এগোয় বাংলাদেশ, কিছুটা হয়তো শোধ হয়। তরিকুল ইসলাম, সৌরভ, সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাব তার কাছে। সৌরভ, রিচার্ড, যে পর্ব চলছে, শ্রদ্ধা নিবেদনের পর্ব, সেটা এখনো চলছে। সকালে শুরু হয়েছিল, একেবারেই কুয়াশা ঢাকা একটা অবয়ব ছিল এখানে। তারপরে কিন্তু কুয়াশা কেটেছে, রৌদ্রোজ্জ্বল দিন এসেছে, কিন্তু মানুষের কমতি আমরা দেখছি না। সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে এবং সর্বসাধারণ আস্তে আস্তে প্রবেশ করেছে। এরপরে আমরা দেখেছি একটা জনস্রোত, এই স্রোতটি কিন্তু এখনো থামেনি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আসছে উচ্ছ্বাস, উদ্দীপনা নিয়ে। 1971 সালের এই দিনে যে উদ্দীপনা, যে উচ্ছ্বাস ছিল, ঠিক একই উদ্দীপনা, একই উচ্ছ্বাস নিয়ে মানুষ কিন্তু আজকে উদযাপন করছে বিজয়। এবং সেই বিজয় অর্জন করছে 30 লক্ষ মানুষের প্রাণ দিতে হয়েছে, সেটিও তারা জানেন এবং সেটির কথাও তারা গর্বভরে স্মরণ করেন এবং বলছেন যে 71 সালের যেই মুক্তিযোদ্ধাদের, যে যোদ্ধাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদেরকে স্মরণ করতে হবে, তাদের চেতনা নিয়ে সামনে এগুতে হবে, সে কথাও তারা বলছেন। আমরা অনেক শিশুদের দেখেছি বাবা মায়ের হাত ধরে এসেছেন এবং ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হচ্ছেন। বাবা মা পরিচয় করিয়ে দিচ্ছেন গৌরবের যে ইতিহাস, গৌরবের যে এক অধ্যায়, সেই অধ্যায়ের সাথে সন্তানদের পরিচয় করিয়ে দিচ্ছেন। আমরা দেখেছি তরুণ প্রজন্মের যারা, তারা এসেছেন এবং তারাও কিন্তু একটা দীপ্ত শপথ নিয়েছেন। মন্ত্র উচ্চারণের মতো বারবার বলেছেন স্বাধীনতার যে চেতনা, সেই চেতনার উপর ভর করে এগোবেন এবং সেইভাবেই কর্মযজ্ঞ সাজিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবেন। আজকে 50তম বর্ষে যখন পদার্পণ করলো, প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণ মেলানোর চেষ্টা করছেন অনেকেই, কিন্তু সব কিছু ছাপিয়ে বাংলাদেশ যে একটা দুর্বার বাংলাদেশে পরিণত হয়েছে, সেটির কথা কিন্তু সবাই স্বীকার করেছেন। 71-এর যে যুদ্ধ, সে যুদ্ধ কিন্তু সেই সময় শেষ হয়ে যায়নি। 75-এ দেখেছি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তারপরও কিন্তু বাংলাদেশ এগিয়ে চলছে। আজকে এই 50তম বর্ষে এসেও সেই অগ্রগতি, সেই দুর্বার এগিয়ে চলা কোনো ষড়যন্ত্রই কিন্তু থামাতে পারেনি। সবকিছু মিলে সাভারের এই স্মৃতিসৌধ এখনো জনস্রোত রয়েছে। তো রিসার্চ এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবরাখবর। সাভারের জাতীয় স্মৃতিসৌধে এখনো সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন চলছে। তারই খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। মুক্তিযুদ্ধে বিজয় এলেও বাংলাদেশের মানুষের মুক্তি আসেনি। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য বিএনপি সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। গণতন্ত্রের যে চেতনা নিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তা আজ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। মিথ্যা মামলায় বিএনপি নেত্রীকে অন্তরীণ করে রাখার দাবি করে তার মুক্তিতে সংগ্রাম অব্যাহত আছে বলে জানান মির্জা ফখরুল।
আজকে এই বিজয় দিবসে আমরা সেই জন্য শপথ গ্রহণ করেছি এখানে স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমরা আজকে অবশ্যই এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অক্ষুণ্ণ রাখবো, অব্যাহত রাখবো। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। এদিকে সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। ব্যুরো রিপোর্টারদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ, তাই এবারের বিজয়ের সকালের উচ্ছ্বাসটাও বেশি। করোনাকে উপেক্ষা করে সকাল থেকেই মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম শহীদ মিনারে ঢল নামে মানুষের। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের চৌকস দল। এরপরই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের বিজয় এর গৌরবকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। ক্ষুধামুক্ত একটি সোনার বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়ার সকলে মিলে কাজ করতে হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পেশাজীবী সংগঠন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিভিন্ন বয়সী মানুষের ভিড়। বাঙালি জাতি একত্রিতভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য প্রত্যয় হবে, এটাই আমাদের বিশ্বাস। সেই চেতনাকে আমাদের সমুন্নত রাখতে হলে জাতীয় পতাকার প্রতি সমুন্নত রাখতে হবে। ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বিজয়ের ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপরেই স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হলে এই বাংলাদেশ একদিন সুন্দর বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ হবে। বিজয়ের চেতনায় আমরা সকলে সুস্থ সুন্দর একটা সমাজ গড়তে চাই। করোনার মধ্যেও জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। এছাড়া খুলনা, রংপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে শ্রদ্ধাবনত শিরে বীর শহীদদের স্মরণ করে জাতি। নিয়াজ মাখদুম, সময় সংবাদ। বড়দিন ও খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে হরেক রঙের আলোয় সেজেছে ইউরোপের বিভিন্ন দেশ। দুপুরের সময় আরো থাকছে। স্বাধীনতা সড়ক নামে চালু হচ্ছে মুজিবনগরে নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত যাওয়া সড়ক। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতেই এই উদ্যোগ। করোনা পরিস্থিতিতে আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সরকার প্রধানের বৈঠকের আলোচ্য সূচি নিয়ে কোনো পক্ষ স্পষ্ট করে কিছু না জানালেও বিশ্লেষকরা বলছেন দুই দেশের সম্পর্ককে আরও সফল করতে গতানুগতিক কূটনীতির ধারা থেকে বেরিয়ে আসতে হবে। বৈঠকে ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগের আরও একটি রুট খুলতে যাচ্ছে। হলদিবাড়ি চিলাহাটি রেল লিঙ্ক পরবর্তীতে যুক্ত হবে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অবিভক্ত ভারতের অন্যতম হলদিবাড়ি চিলাহাটি রেলপথটি ১৯৬৫ সালের পর বন্ধ হয়ে যায় পাকিস্তান ভারত দ্বন্দ্বে। ৫৫ বছর পর এই পথটি সম্ভাবনার নতুন মাত্রা নিয়ে হাজির দুই দেশের কাছে। করোনার প্রেক্ষাপটে আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন শেখ হাসিনা, নরেন্দ্র মোদী। এই বৈঠক থেকেই নীলফামারীর চিলাহাটি ও পশ্চিমবঙ্গের কুচবিহারের অন্তর্গত হলদিবাড়ি স্টেশনে ট্রেন চলাচলের ঘোষণা দেবেন দুই শীর্ষ নেতা। প্রাথমিকভাবে মালবাহী ট্রেন চলাচল করবে এই পথে। উদ্বোধনী দিনে নতুন রেলপথে ট্রেন যাবে নীলফামারী থেকে কুচবিহারে। নতুন রেল লিঙ্ক চালুর ইস্যুতে আশাবাদী বাংলাদেশ। রেলমন্ত্রীর দাবি ২৬শে মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলবে এই পথে। পরবর্তীতে যা যুক্ত হবে ভুটান ও নেপালের সঙ্গেও। ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসে
আমরা ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যাত্রীবাহী ট্রেন আমরা যাতে এই রুটে চালাতে পারি সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ট্রেনে আনলে আমরা অনেক কমই আনতে পারবো, যেটা সড়ক পথে অনেক বেশি লাগে। এটি একটা সুবিধা হবে। নেপাল এবং ভুটান তারাও কিন্তু তাদের মালামাল পরিবহনের এই রুটটিকে তারা ব্যবহার করতে পারবে। মহামারীর মধ্যেই দুই প্রধানমন্ত্রীর এই বৈঠক নিয়ে উদ্গ্রীব দেশের কূটনৈতিক মহল। সাবেক এই পররাষ্ট্র সচিব মনে করেন দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছরে প্রয়োজন দেনা পাওনার নতুন হিসেব কষা। একটা নিউ জেনারেশনের হাতে কিন্তু এখন সম্পর্কটা, এই নতুন জেনারেশনের হাতে যে সম্পর্কটা ট্রান্সফার করার জন্য আমার মনে হয় যে একটা উদ্যোগ থাকা উচিত। তিস্তার পানি বন্টন, সীমান্তে হত্যা বন্ধ সহ ভারতের তরফ থেকে দীর্ঘদিন ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধানে আরও গতিশীল কূটনীতির আহ্বান এই বিশ্লেষকের। পানিটা আমি মনে করি শুধু ভাগাভাগির প্রশ্ন থেকে সরে এসে এটার উন্নয়নের কথা চিন্তা করতে হবে। সো ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এই আলোচনাটা নিয়ে আসতে হবে। দুই দেশের বাণিজ্যে সমতা আনা সহ আঞ্চলিক মজুদ ব্যবস্থাপনা গড়তে ঢাকা নয়াদিল্লিকে আরও পথ পাড়ি দিতে হবে বলে জানাচ্ছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছরকে স্মরণীয় করতে আগামী বছর বিজয় বর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একই সঙ্গে দেশটিতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা, প্রাক্তন ও বর্তমান সেনাবাহিনীর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে যোগ দিয়েছেন। মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ঐতিহ্যশালী কমান্ডগুলোর মধ্যে পূর্বাঞ্চলীয় কমান্ড অন্যতম। কেননা এই কমান্ড থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারত। সেই স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় বীর সেনারাও শহীদ হয়েছিলেন। আহত হয়েছেন অসংখ্য ভারতীয় সেনা সদস্য। ভারতীয় সেই সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলাদেশের সঙ্গে তাই 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে আসছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডো। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান অনিল চৌহান ও বাংলাদেশের 59 সদস্যের প্রতিনিধি দলের নেতা মুক্তিযোদ্ধা আলী মোশাররফ, কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী সহ অনেকেই শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রদর্শনীর আয়োজনও ছিল নজর কাড়ার মতো। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। এদিকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে বুধবার সকালে দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পদ্মা সেতুর পাশাপাশি এই অঞ্চলের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পের টাকায় গড়ে তোলা হচ্ছে বিশেষ একটি জাদুঘর। উদ্দেশ্য, বহু বছর পরও মানুষ যাতে জানতে পারে কেমন ছিল পদ্মা সেতু তৈরির দিনগুলো। 2022 সাল নাগাদ এই জাদুঘরটি সাধারণের জন্য উন্মুক্ত করার ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুর এমন সব ভারী যন্ত্রপাতি আর থাকবে না। কাজ শেষে চলে যাবে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির পক্ষ থেকে ভাড়ায় আনা যন্ত্রগুলো। তবে তাদের স্মৃতি রয়ে যাবে দেশে। চীন থেকে এসব যন্ত্রের রেপ্লিকা বানিয়ে আনার পর সেগুলো ঠাঁই পাবে পদ্মা সেতুর জাদুঘরে। শুধু পদ্মা সেতুর কাঠামো নয়, সেতু এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ করা হচ্ছে এই জাদুঘরে। 2016 সালে শুরু করা এই প্রকল্পে এর মধ্যে লক্ষ্য অনুযায়ী 1000-এর বেশি প্রজাতি সংগ্রহ করার কাজ শতভাগ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে স্তন্যপ্রায়ী প্রাণী, ব্যাঙ, সরীসৃপ, শামুক, ঝিনুক,
পদ্মার মাছ, প্রজাপতি, পাখি সবকিছুই ঠাঁই পাচ্ছে এই জাদুঘরে। মৃত বন্যপ্রাণীগুলো সংগ্রহ করা হচ্ছে পদ্মার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা বিশ্বব্যাপী প্রচারেরও ব্যবস্থা করা হবে। জাদুঘর এবং পদ্মা সেতু এলাকা সম্পর্কে জানতে পারে, এই এলাকার প্রাণী সম্পর্কে জানতে পারে। এছাড়া পদ্মা এলাকার জীবন জীবিকার কিছু অংশ থাকবে। পদ্মার বুকে পাল উড়িয়ে চলা অনেক নৌকা এর মধ্যে হারিয়ে গেছে। এ নদীর সুবিখ্যাত ইলিশের পাশাপাশি সেগুলো ঠাঁই দেয়া হচ্ছে এই জাদুঘরে। তবে এখনো মিউজিয়ামের মূল ভবনটি নির্মাণ না হওয়ায় আপাতত সেগুলোকে ঠাঁই দেয়া হয়েছে অস্থায়ী একটি ভবনে। এই প্রকল্পের মেয়াদ 2021 সালের জুন মাস পর্যন্ত। আশা করা হচ্ছে 2022 সালের দিকে মূল ভবন নির্মাণ শেষে উন্মুক্ত করা যাবে জাদুঘরটি। সেতু মানেই রড, সিমেন্ট আর কনক্রিটের অবকাঠামো বুঝালেও এ অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখছে পদ্মা সেতু। একসময় অনেক কিছুই হয়তো হারিয়ে যাবে, তবে পদ্মার জীবন আর এইখানকার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই জাদুঘর। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। স্বাধীনতার 50 বছর উপলক্ষে মুজিবনগর নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত সড়কটি স্বাধীনতা সড়ক নামে চালু হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতেই এ উদ্যোগ, বলছে স্থানীয় প্রশাসন। সমন্বিতভাবে সব দপ্তরের কার্যক্রম শেষ করা গেলে বাস্তবে রূপ নেবে স্বাধীনতা সড়ক। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ইতিহাসের সাক্ষী মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগান ঘেরা গ্রাম মুজিবনগর। এখানেই 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তারা সবাই সড়ক পথে বিদেশি সংবাদকর্মী ও মুক্তিযোদ্ধা সহ ভারতের কলকাতা থেকে নদিয়া হয়ে মেহেরপুরের মুজিবনগর আসেন। এখানেই গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মুজিবনগর কমপ্লেক্স। বাংলাদেশের মানচিত্র আর বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। এই সড়কের মাধ্যমেই মুজিবনগরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বীজ বপন হয়, কিন্তু দেশ স্বাধীনের পর বন্ধ হয়ে যায় ঐতিহাসিক এই সড়কটি। মুজিবনগরের স্মৃতি রক্ষার্থে সরকার স্বাধীনতা সড়কটি উন্মুক্ত করতে পরিকল্পনা গ্রহণ করেছে। কাস্টমস সহ অন্যান্য স্টেক হোল্ডার যে সকল দপ্তরগুলো আছে সেই সকল দপ্তররা এখানে সমীক্ষা চালাচ্ছে। এই অবস্থায় স্বাধীনতা সড়কটি চালু করার সরকারের নেয়া উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় স্থানীয়রা। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা ওই ভারতে গিয়ে ট্রেনিং করেছি এবং এই রাস্তা দিয়ে এসে আবার এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা আবার এই রাস্তা দিয়ে গিয়ে যুদ্ধ করেছি। আমরা চাই এই সড়কটি আবার পুনরায় চালু করা হোক। সকল কার্যক্রম শেষ হলে সড়কটি দ্রুত চালু হবে বলে জানান ঊর্ধ্বতন কাস্টমস কর্মকর্তা। সরকারের যে উদ্যোগ বা স্বপ্ন স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সড়কটি পুনরায় চালু করা। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়ার হৃদয়পুর পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের মাত্র 300 মিটার ইটের সোলিং করা। এইটুকু পাকা করে সড়কটি প্রশস্ত করলেই স্বাধীনতা সড়কটি উন্মুক্ত হবে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দুপুরের সময় আরো থাকছে। বিজয়ের দিনে কক্সবাজার সৈকতে বালুতে গড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন দেখতে ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। বিজয় দিবসে দেশ ও জাতির কল্যাণ এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় তারা মুক্তিযুদ্ধে শহীদদের সদ্গতি কামনা করে প্রার্থনা করেন। এদিকে দিবসকে ঘিরে বেলা 11টায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা। বক্তারা বলেন, 71-এর যুদ্ধে সব ধর্মের মানুষই অংশ নিয়েছিল, তাই দেশ রক্ষায় বর্তমান সরকারকে স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে দুদেশের সীমান্তে চেকপোস্ট গেটের শূন্য রেখায় এ শুভেচ্ছা বিনিময় হয়। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে বিজয় দিবসে শুভেচ্ছা বিনিময় করা হয় বলে জানান বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান।
কক্সবাজারে সৈকতের লাবণী পয়েন্টে বালুতে গড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, নির্মিত হয়েছে বঙ্গবন্ধুর দুটি বালু ভাস্কর্য, যেখানে এখানে দীর্ঘ 10 দিনের প্রচেষ্টার পর চারুকলা বিভাগের 10 জন শিক্ষার্থী এটি নির্মাণ করেছে। এখানে প্রায় গত 10 দিন ধরে কর্মযজ্ঞ চলেছে, দিন রাত খেটে তারা এই ভাস্কর্য দুটি নির্মাণ করেছে। তবে আজকে বিজয়ের এই দিনে এখানে যে জেলা প্রশাসক মহোদয় বেলা 11টার দিকে এটির উদ্বোধন করেন। প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই ভাস্কর্য দুটি উদ্বোধন সবার জন্য সকলের জন্য উন্মোচন করা হয়েছে। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি এখানে যারা পর্যটক এসেছে ছুটির দিনে সকলেই কিন্তু যে এই ভাস্কর্য দুটির পাশে কিন্তু ভিড় করেছে এবং সকলে আমরা দেখতে পেয়েছি যে বঙ্গবন্ধুকে নতুন করে যে এখানে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসনের যে প্রচেষ্টা সেটি কিন্তু সফল হয়েছে অনেকটাই। আমরা বেশ কয়েকজন যারা পর্যটক এসেছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এই যে কক্সবাজার সমুদ্র সৈকত, এই কক্সবাজার সমুদ্র সৈকতের ভিতরে এই মাসে এইবারের মতো প্রথম কিন্তু কক্সবাজারের বালিয়াড়িতে বালির মধ্যে বঙ্গবন্ধুর যে দুটি ভাস্কর্য সেটি নির্মাণ করা হয়েছে। এই নির্মাণের ফলে কিন্তু এখানকার যারা পর্যটকরা ভিন্নভাবে এটি বঙ্গবন্ধুর ভাস্কর্য দুটি তারা দেখতে পাচ্ছেন এবং যারা এখানে শিশু এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে বঙ্গবন্ধুকে আসলে তারা পাঠ্য বইয়ে যতটুকু জেনেছে তার চেয়ে এখানে এসে যে আশপাশে যে বেশ কিছু বঙ্গবন্ধুর ছবি দেওয়া হয়েছে এই ছবিগুলো থেকে তারা অনেক কিছু জানতে পারছে এবং যারা যে বালি ভাস্কর্য রয়েছে এগুলো দেখে তারা নতুন ভাবে অনুপ্রাণিত হচ্ছে, তারা বঙ্গবন্ধুকে জানতে পারছে। অন্যদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে কক্সবাজারে যাতে একটি স্থায়ী বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা যায় সেটির পরিকল্পনা করা হচ্ছে এবং সেটির জন্য কিন্তু তারা কলাতলির মোড়ে একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এটা ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবচেয়ে। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বিজয় দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া আর্চারির শেষ দিন আজ। চলছে একক ও দলগত রিকার্ভ কম্পাউন্ডে ব্রোঞ্জ ও স্বর্ণের লড়াই। এদিকে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বিজয় দিবস ভলিবলের ফাইনালে উঠেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিয়ে পুরোপুরি ব্যর্থ দেশ সেরা আর্চার রোমান সানা একক কোনো ইভেন্টে ফাইনালে উঠতে পারেননি। শুধু মিশ্র দলগত রিকার্ভে ফাইনালে উঠেছে টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করা এই আর্চার। যদিও প্রথম দিন 720 স্কোরের মধ্যে 654 করে প্রথম হয়েছিলেন তিনি। করোনা পরবর্তী সময়ে গেল সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ক্যাম্প। নিজেদের পারফরমেন্সের মানদণ্ড যাচাইয়ের জন্য টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে বিজয় দিবস আর্চারির আয়োজন করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন, যার পৃষ্ঠপোষক সিটি গ্রুপ। এদিকে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বিজয় দিবস ভলিবলের সেমিফাইনালে 3-2 সেটে পিডিবি হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। যদিও ম্যাচে প্রথম 2 সেট জিতেছিল সেনাবাহিনী, তবে পিডিবির হর্ষিত বিশ্বাসের দাপুটে পারফরমেন্সে দারুণ প্রত্যাবর্তন করে দলটি। বড়দিন ও খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে হরেক রঙের আলোয় সেজে উঠেছে ইউরোপের বিভিন্ন দেশ। করোনার কারণে বিধিনিষেধের মধ্যেও উৎসব উদযাপনের সুযোগ দিতে সীমিতভাবে খোলা রাখা হয়েছে দোকানপাট। বড়দিন সামনে রেখে হরেক রঙের আলোয় সেজেছে জার্মানির কালকার শহর, যা দেখে মুগ্ধ স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীরাও। বড়দিন আর নতুন বছরকে সামনে রেখেই এখন উজ্জ্বল শহরের প্রতিটি কোণা। ডাচ সীমান্তবর্তী কালকার শহরের এক কোণে তৈরি করা হয়েছে একটি ফ্যামিলি থিম পার্কও। করোনার সংক্রমণ আবারও বাড়তে থাকায় নতুন দফার লকডাউনে ঢুকতে যাচ্ছে দেশটি। এর মধ্যে গাড়িতে বসে খাওয়ার মতো খাবার ছাড়া রেস্টুরেন্টে আর কোনো খাবার এবং ঘরের বাইরে অ্যালকোহল পানে রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া অল্প কিছু শপিং সেন্টার খোলা থাকবে উৎসব উপলক্ষে। বন্ধ থাকা শপিং সেন্টারগুলো সাজানো হয়েছে নানা রঙের আলোয়। চমৎকার, চারপাশে উৎসব আমেজ, সত্যি খুব ভালো লাগছে। Τα φετινά Χριστούγεννα
বাসার বাইরে বের হলেই বড়দিনের আনন্দ উপভোগ করতে পারছি। পুরো শহরে ছবির মতো সুন্দর করে সাজানো। বাচ্চারা সবচেয়ে বেশি উপভোগ করছে এই আলোকসজ্জা। এদিকে গ্রিসের অ্যাথেন্স নগরীও সেজেছে বড়দিনের উৎসবে। গাছে গাছে অসংখ্য বাতি, মোড়ে মোড়ে রঙিন ফোয়ারায় জুড়িয়ে যায় চোখ। নানা রঙের অনেক আলো এক মোহনীয় পরিবেশ বিরাজ করছে পুরো শহর জুড়ে। প্রতিবারের তুলনায় এবারের আয়োজনে কিছুটা কমতি থাকলেও করোনা বাস্তবতায় এতেই উচ্ছ্বসিত অ্যাথেন্সবাসী। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের বিজয়ের ৪৯ বছরের গৌরবময় উদযাপন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের ঢল, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দৃপ্ত উচ্চারণ। বাংলাদেশের বিজয় দিবসে ভারতেও জমকালো আয়োজন, ৭১-এর শহীদ ভারতীয় সেনাদের প্রতি প্রধানমন্ত্রী মোদীর শ্রদ্ধা, আগামী বছর বিজয় বর্ষ উদযাপনের ঘোষণা। এবং কষতে হবে অর্ধশতকের ভারত বাংলাদেশ সম্পর্কে দেনা পাওনার নতুন হিসেব, হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে গতানুগতিক কূটনীতি থেকে বের হওয়ার আশা। এই ছিল দুপুরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।